আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গুজব রটালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেন, ভারতের সাথে সম্পর্কের যে কোনো জটিলতা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। অন্যদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী অভিযোগ, ফ্যাসিস্টদের খুশি করতে একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান মুছে ফেলতে চাইছে। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে যুক্ত আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। আপনাদের দুজনকে স্বাগত জানাই এবং অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ফজলুল হক, আপনার কাছে যদি একটু প্রথমে আসি, সেটি হচ্ছে আওয়ামী লীগের উপর থেকে যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন বলে এরই মধ্যে কিন্তু তথ্যমন্ত্রী জানিয়েছেন। আপনি কি তার সাথে একমত? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের আপনার মাধ্যমে ৭১ জানালার সম্মানিত দর্শক শ্রোতা মন্ডল এবং সহ আলোচকদের স্বাগত জানাচ্ছি। আসলে যে যে বিষয়টা বললেন, এটা আসলে আমরা দেখেছি মিডিয়াতে। তো এটা এখন পর্যন্ত কোনো অথেন্টিক সোর্স থেকে আমরা পাই নাই, সত্যতা পাই নাই। আর যেহেতু সরকারের মন্ত্রী কথাটা বলেছেন আমাদের যে এটা গুজব, তো আমরা এটাতে বিশ্বাস করতে চাই। আসলে এই ২৪-এর জুলাই বিপ্লবে আওয়ামী লীগ যেভাবে গুলি করে মানুষ মেরেছে, প্রায় ১৪০০-১৫০০ মানুষ শহীদ হয়েছে এবং প্রায় ৩০-৩৫ হাজার লোক আহত এবং মৃত্যুবরণ করেছে এবং অসংখ্য লোক আজকে চোখ হারিয়ে পা হারিয়ে তারা হাসপাতালের বেডে কাতরাচ্ছে। তো সেরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে আওয়ামী লীগের কার্যক্রম সরকার সংসদে আইন পাশ করে সেটাকে নিষিদ্ধ করেছে। তো সেই জায়গায় হঠাৎ করে কার ইশারায় বা কোন কারণে এরকম তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার যে আলোচনা শুরু হয়েছে, এটা আমাদের জন্য খুবই, আমরা মনে করি, অপ্রত্যাশিত এবং এদেশের মানুষ সেটা মেনে নেবে না। যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগের বিচার হচ্ছে, আওয়ামী লীগ এই ২৪-এর গণহত্যার জন্য তারা দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইবে এবং যারা অপরাধী তারা যে আইনের আওতায় আসবে, সাজা পাবে। এরপরে পরবর্তীতে তখন ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে সেটা হতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে, তারা এটা দায়ভার, কোনো ধরনের অনুশোচনা, কোনো ধরনের ক্ষমা চাওয়া সেটা না করে এটাকে বিভিন্নভাবে জাস্টিফাই করার চেষ্টা করতেছে। এখানে পুলিশ হত্যা হয়েছে বা যে এখানে আন্দোলনকারীরা মানুষ মেরেছে, এরকম বিভিন্ন ভাবে তারা এটাকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, তাদের মধ্যে কোনো অপরাধবোধ কাজ করে না। সেরকম একটা প্রেক্ষাপটে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, এটা সম্পূর্ণ আমরা মনে করি অগ্রহণযোগ্য এবং অপ্রত্যাশিত। এবং এরকম কোনো ঘটনা ঘটলে সরকার যদি কোনো ভারতের প্রধান আসছে বা যে সরকার ভারতে যাবে, আলোচনা শুরু হচ্ছে, বা কোনো বিদেশি প্রভুর ইশারায় যদি এরকম কোনো কিছু করে থাকে, এই বাংলাদেশের ছাত্র সমাজ, তরুণ সমাজ, যারা আওয়ামী ফেসিবাদ দেখেছে, নির্যাতিত হয়েছে আয়নাঘরে, তারপর গুম খুন হয়েছে, তাদের পরিবার সেটা মেনে নেবে না এবং তারা সেটা অবশ্যই রাস্তায় নেমে প্রতিবাদ করবে এবং প্রতিরোধ করবে। আচ্ছা, নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে একটু আসি। সেটা হচ্ছে, আপনার দৃষ্টিতে কি মনে হয় যে এ ধরনের গুজব আসলে কারা রটাচ্ছে? মানে সরকারকে এক ধরনের চাপে রাখার জন্য বা অস্থিতিশীল করবার জন্য কোনো মহল আসলে এ বিষয়ে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে কিনা? কারণ তথ্যমন্ত্রী নিজেও বলেছেন যে যদি এ ধরনের কোনো গুজব রটে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু একই সাথে আমাদের আরেকজন অতিথি বললেন যে আমরা জানি যে ভারত মাননীয় প্রধানমন্ত্রীকে বিমস্টেকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এই বিষয় নিয়ে এবং ভারতের যে নতুন হাই কমিশনার তিনি নিযুক্ত হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখাও করেছেন এবং তারপর তিনি আবার দিল্লিতেও গেছেন। এই সকল কিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে এই যে আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা, সেটি তো সরকার এখন পর্যন্ত বহাল রেখেছে, তাহলে কেন বিরোধী দলের মনে হয় যে এখানে কোনো ধরনের ফাঁকফোকর আছে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন প্রত্যেকে আমার শুভেচ্ছা। আমি এইটুকু বলতে চাই যে এটা যে একটা গুজব, বিএনপির মন্ত্রী মহোদয় বলেছেন এবং আমরা সবাই জানি যে এটা একটা গুজব। সরকার বললে তো সরকার বলতেনি, তাহলে তো আপনারা ওইটা নিয়ে খবর করতে পারতেন। আর যেটা আদালতে বিচারাধীন, সেখানে সরকার কোনো কিছু বলবে না। এই সরকার, এটা স্বাভাবিক, এই সরকার আদালতের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল
এবং উনি বলেছেন যে আমি প্রতিশোধে বিশ্বাস করি না, তবে আমি বিচারে বিশ্বাস করি। তো সেই জায়গায় এই ধরনের প্রশ্ন আসার কোনো কারণ থাকতে পারে না। আপনি যে কথাটা বলেছেন ওটাই সত্যি, যে বাংলাদেশ নিয়ে যুগে যুগে সবসময় ষড়যন্ত্র চলেছে, এখনো ষড়যন্ত্র কমেনি। তো অবশ্যই ষড়যন্ত্র আরো অনেক বেশি ডালপালা গজিয়েছে। সেই ডালপালা থেকে আমরা বলতে চাই যে যা সত্য এটাকে উদ্ভাবন করাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারের কাজ। তো সেইখানে সরকারের প্রতি যেন জনগণ আস্থাশীল হন সব সময়ের জন্য। বিএনপি সরকার কখনোই কাউকে চরমভাবে নাজেহাল করে না, অন্যায়ের পক্ষে কাজ করে না, অন্যায়ের বিরোধিতা করে এবং সকল সময়ে দেশের সভরেন্টি রক্ষা করার চেষ্টা করে। তো এই সার্বভৌমত্বে আঘাত আসুক এমন কিছুই করবে না, জনগণের মন খারাপ হোক, কষ্ট পাক এমন কিছুই করবে না। তো আপনারা যারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, আমি বলতে চাই অচিরেই আপনারা কিন্তু ধরা পড়ে যাবেন, বিগত দিনের মতো অবশ্যই ধরা পড়ে যাবেন। এটা নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না। আমি শুধু এইটুকু বলতে চাই, শেখ হাসিনা এই দেশের সাবেক আপনার ফ্যাসিস্ট প্রধান ছিলেন, অনেক টর্চার করেছেন, অত্যাচার করেছেন, এতগুলো মানুষ নিহত হয়েছেন। সেই নিহতের উনি হুকুমের আসামি এবং ওনার বিচার হয়েছে, একটা বিচারে ওনার ফাঁসি হয়েছে, একটা বিচারে আপনার যাবজ্জীবন হয়েছে এবং অনেকগুলো মামলা বিচারাধীন রয়েছে। একজন আসামিকে ক্ষমা করতে পারে না একটা সরকার। আসামি যখন জনগণের উপরে আপনার আঘাত হানে, তখন সরকারের কাছে এটার আপনার বিচারটা যাতে সহজভাবে সুন্দরভাবে হয় সেটার দায়িত্বটা অর্পিত হয় এবং সরকার সেই বিচার করতে বাধ্য। সরকার জনগণের বাইরে বাইরে কখনোই না, অন্তত পক্ষে বিএনপি সরকার। সেই জন্য আমরা বলতে চাই যে এর আগের সরকার, ইন্টারিম সরকার, তারাও চেষ্টা করেছিল প্রতিবেশী দেশের কাছে যখন গচ্ছিত আছে আমাদের আসামি, তখন আনার জন্য, এবং এখনো চেষ্টা করে যাচ্ছে বর্তমান সরকার আসামিকে যাতে ফেরত আনা যায়। আমরা এটাই চেষ্টা করছি। সেটার সঙ্গে যদি আসামি অতি উৎসাহী হয়ে বলেন যে ডিসেম্বরে আসছেন, নভেম্বরে আসছেন, জানুয়ারিতে আসছেন, ওনার তো আসতে বাধা নাই। ওনারা তো এই এখানে একটি ধরনের প্রশ্ন বলার কোনো দরকার নেই। সেটি হচ্ছে যে বিরোধী দল মনে করে যে সরকার এখানে খুব একটা কঠোর অবস্থানে নেই, কারণ এর মধ্যে যেহেতু 5ই অগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা একটি প্রেস কনফারেন্স করবেন, এটি তো আগে পূর্ব ঘোষিত। তাহলে বাংলাদেশ সরকার কেন আগে থেকে ভারত সরকারকে এই বিষয়ে চাপ দেয়নি বা হাই কমিশনের সাথে কথা বলেনি? এই ধরনের একটা অভিযোগ বিরোধী দল বারবার করে। এটা শুনে বিরোধী দলে থাকলে খুব অকপটে অনেক কথা বলা যায়, বাস্তবতা কিন্তু অনেক কঠিন। প্রতিবেশীকে চাইলেই আপনি আমি কেউই প্রতিবেশীকে আমরা বাতিল করতে পারি না। প্রতিবেশী একদম অঙ্গাঙ্গী ভাবে, মা বাবা প্রতিবেশী, এদের কাউকে বাতিল করা যায় না। তো সেই প্রতিবেশী যখন প্রতিবেশীর কাছে আশ্রিত হয়, তখন প্রতিবেশী যখন দিতে না চান এবং সেই প্রতিবেশী যদি অনেক বড় শক্তিশালী হয়, তখন কিন্তু, আর সবচেয়ে বড় কথা, পররাষ্ট্রনীতির মূল কি? মূলটা হচ্ছে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না। কেউ যদি আমাদের সঙ্গে পায়ে পা লাগিয়ে যুদ্ধ করতে আসে, শত্রুতা করতে আসছে, আমরা তাদেরকে বুঝাতে পারি, আমরা প্রথমে বলতে পারি। আমরা তো যুদ্ধ ঘোষণা করার মতো অবস্থার মধ্যে পড়ি না। সেইখানে আমরা বুঝাচ্ছি, আমরা চাই আমাদের প্রতিবেশী তার ভুল বুঝতে পেরে আমাদের কাছে আমাদের আসামি ফেরত দিবে এবং আমাদের সাথে পূর্বে যে সম্পর্কটা ছিল, একটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, প্রতিবেশী রাষ্ট্রের যে সম্পর্কটা থাকে, সেই সম্পর্কটা তারা বজায় রাখবেন, এটাই আমরা আশা করছি। এবং সেইখানে বিরোধী দল কি করে? বিরোধী দল তো কখনো আগুনে পানি দিতে পারেই না, সবসময় আগুনে তারা ঘি ঢালার চেষ্টা করে। তো আগুনে ঘি ঢাললে একটা রাষ্ট্রে কি হয়? ঘি ঢাললে পুরো রাষ্ট্র যখন পুড়ে যাবে, তখন কি আপনার কোনো কি আলোচনার কোনো রাস্তা থাকবে? আমরা চাই আলোচনার রাস্তা থাকুক। আমাদের কাছ থেকে ফ্যাসিস্ট পালিয়ে গেছে, তাকে ফেরত আনার জন্য আমরা যে সিস্টেমে আগাতে পারি, আমরা তো গিয়ে জবরদস্তি করে আনার যদি শক্তি থাকে তাহলে আনুক না বিরোধী দল। তারা তো অনেক জ্বালাও পোড়াও করার হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, সরকারকে থাকতে দিবে না, বিভিন্ন ভাবে কথা বলছে। তো সরকারকে না হয় যে কোনো সময় ফালানো যাবে, কিন্তু তারা যে আসামি চলে গেছে তাকে আনুক না। সেটা তারা, এটা যেমন এক ধরনের তাদের অবস্থান, আবার একই সাথে কিন্তু আমরা দেখেছি যে এই যে 5ই অগস্টে যখন আমরা জাতীয়ভাবে গণ অভ্যুত্থান দিবস আমরা যে পালন করেছি, সেখানে জামায়াতের যে অনুষ্ঠান ছিল, সেখানে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের যে অবদান সেটি সেখানে উল্লেখ করা হয়নি। এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন?
শোনেন, বলে না যে ফুল ফুটুক আর নাই ফুটুক, এখন বসন্তকাল। জামাত স্বাধীনতা যুদ্ধের বিরোধী শক্তি। বিরোধী শক্তি একজন ফ্রিডম ফাইটারকে, একজন বীর মুক্তিযোদ্ধাকে, একজন স্বাধীনতার ঘোষককে স্বীকার করলো বা না করলো কিচ্ছু আসে যায় না। উনি স্বীকার করলেও উনি আইনে খালাস পেতে পারে না ৭১-কে কেন্দ্র করে। উনি না বসে হাইলাইট করলেও পারে না। অতএব ওনার এটা একটা মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। কারণ হচ্ছে আমরা তো জিয়াউর রহমানকে আমরা তো হচ্ছে যে এক নায়ক বা স্বৈরাচার মনে করি না। তাহলে স্বৈরাচারের তালিকা ওনার কেন আসবে? ওখানে তো এক নায়কদের স্বৈরাচারদের তালিকা দেওয়া হয়েছে। এখানে ভিন্ন একটা ইনফরমেশন দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা তো ঠিক না। তাহলে সেখানে কি ছিল মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানের বিষয়টা আপনারা উল্লেখ করেছিলেন? এখানে তো মুক্তিযুদ্ধের ইয়েটা তো তুলে ধরা হয় না। এখানে তুলে ধরা হয়েছে যে বাংলাদেশে যারা স্বৈরাচার হয়েছে, যারা হচ্ছে যে ফ্যাসিস্ট হয়েছে, তাদের পতন, তাদের স্বৈরাচারদের উত্থান এবং পতনটা এখানে তুলে ধরা হয়েছে। কারণ টোটাল ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস এখানে তুলে ধরা হয়। আচ্ছা আপনার বিষয়টা না জেনে ভিন্ন একটা মিস ইনফরমেশন দিলে তো এটা তো সাংবাদিকতার ইয়েতে পড়ে না। আচ্ছা, কিন্তু এই বিষয়ে আপনারা পরবর্তীতে কোনো কথা আসলে বলেননি, কিন্তু না, গণমাধ্যমগুলোতে ওটা এই বারবার ধরনের বলা হয়েছে এবং ব্যাখ্যা দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। এবং আমরা তো জিয়া রহমানকে স্বৈরাচার বা ফ্যাসিস্ট হিসেবে আমরা চিন্তা করি। আমরা তো স্বাধীনতার ঘোষক, আমরা তো ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু আপনারা এটাকে নিয়ে এসে শেখ মুজিবুর রহমান তার যে এটা শুধু প্রথমত আসলে গণমাধ্যম তো আর এটা করছে না। এটা হচ্ছে আমরা দেখেছি আজকেও রুহুল কবির রিজভী তিনি তার বক্তব্যে কিন্তু এই কথা পরিষ্কার করে বলেছেন যে ফ্যাসিস্টদের খুশি করতে একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান মুছে ফেলতে চাইছে। এখন আপনারা যদি পায়ে পা দিয়ে ঝগড়া করেন সেটা তো ভিন্ন জিনিস। জামাত ইসলামের আমিরে জামাত এটা ব্যাখ্যা করছেন, মিয়া গোলাম পরোয়ার বলছেন। এরপর হচ্ছে যে আমাদের ওখানে একদম আপনি চাই দেখেন যেগুলো আছে, চিত্রগুলো, সেগুলো দেখেন কি লেখা আছে। আর সেটা না দেখে যদি একটা মিস ইনফরমেশন দেন, সেটা তো ঠিক না। আচ্ছা, আপনারা মনে করছেন যে আপনারা বলছেন যে আপনারা এই ধরনের কোনো রকম বিষয় বুঝাতে চাননি। সেই জায়গায় আজকে তো যদি গণমাধ্যমের কথাও বলেন, বিভিন্ন গণমাধ্যম তো এই তথ্যটিও দিয়েছে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে রয়ের প্রধান বাংলাদেশে অবস্থান করছেন, সেখানে তো এই কথাটিও আছে যে রয়ের প্রধান জামাতের একজন নেতার সাথে দেখা করেছেন। সেটা সত্যতা কতটুকু? এই যে আপনারা একটা নিউজ করার সময় বা আমাকে প্রশ্ন করার সময় নিশ্চয়ই আপনারা এটা যাচাই বাছাই করবেন, দেখবেন ভুয়া ফটো কার্ডের উপর নির্ভর করে যদি আপনারা নিউজ ছাপান বা সেটা নিয়ে যে প্রশ্ন করেন, ঠিক আছে, আপনি সেই বলছেন, কিন্তু আপনাকে আমি প্রশ্ন করেছি, এটার হয়তো উত্তরটা আপনি দিতে পারবেন। ভুয়া কার্ড যদি ছেপেও থাকে, আপনি তো সত্যটা জানেন, এটা যাচাই করবেন। যেহেতু যার কথা বলা হচ্ছে তিনি তো দেশে নাই, তার সাথে মিটিং করার তো প্রশ্নই আসে না, তিনি তো দেশের বাইরে। আচ্ছা, কিন্তু দেশের বাইরে থাকলেও মিটিং করার সুযোগ তো আসলে থাকে নানাভাবে। না, আপনি কি বলছেন? যেখানে কি লেখা হয়েছে যে যাওয়ার আগে তিনি গোপনে ডাক্তার আব্দুল আহমদ তাহেরের সাথে মিটিং করেছেন। মানে প্রশ্নটা যেটা তাহলে আপনার কাছে যে উনি ওনার সাথে কোনো মিটিং হয়েছে কি হয়নি? হয় নাই, কোনো মিটিং হয় না, প্রশ্ন আসে না। এবং হচ্ছে যে ওখানে যে ফটোকার্ডটা দেওয়া হয়েছে, যিনি এটা প্রথম পোস্ট করছেন, তিনি পরে ডিলিট করেছেন, সরি বলেছেন। এরপর এটা ভুয়া, আমার দেশের নামে এটা ভুয়া আইডি থেকে করা হয়েছে। এটাকে যদি নিউজ হয়ে যায় তাহলে তো খুবই দুঃখজনক। আচ্ছা, নির্ভর চৌধুরী, মানে আপনার যদি এখানে কোনো কিছু যুক্ত করার থাকে। দেখেন, এইটা ওনারা যেহেতু বলছে এটা ফটোকার্ড দিয়ে নিউজ করেছে, এইখানে আমার কিছু বলার নাই। যে যদি ওনারা সত্যিকার অর্থে বলে থাকে তাহলে আমি বলবো যে এটা খুবই খুবই ন্যাক্কারজনক একটা ঘটনার জন্ম দিয়েছে। কিন্তু ওনারা যদি না বলে থাকে আমি তো গায়ে পড়ে বলতে পারি না। আর এটাও তো সত্যি, এখন ফটোকার্ডের জামানা চলছে। আমি নিজে সাফারার, আমার নাম দিয়ে প্রতিদিনই কত রকমের উল্টাপাল্টা ফটোকার্ড বানিয়ে আমাদের গালাগালি করা হয় বট বাহিনী দ্বারা, আমি নিজে জানি। সো যদি তারা বলে থাকে ফটোকার্ড, তাহলে আমার কিছু বলার নাই। কিন্তু যদি সত্যিকার ঘটনাটা ঘটে, যদি ফেকটা হয়, তাহলে আমি বলতে চাই যে এটা একটা শত্রুতা করার জন্য নতুন ক্ষেত্র তৈরি করা ছাড়া আর কিছুই না। আচ্ছা, শাহ মাহফুজুল হক, সেটি হচ্ছে যে এখন আমরা আন্তর্জাতিকভাবে যেটা দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্ট শেখ হাসিনার বক্তব্য দেওয়ার পর ভারত বাংলাদেশের সাথে যে ধরনের সম্পর্কে আছে, সামনে আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী বিমস্টেকে যাবার জন্য আমন্ত্রণ পেয়েছেন, যদিও এখনও উনি সিদ্ধান্ত দেননি। এবং ভারতের হাই কমিশনার যিনি, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখাও করেছেন। এবং একটি কথা বারবারই ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে দুই দেশের প্রধানমন্ত্রী যদি একসাথে কথা বলেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার
কাছে কি তাই মনে হয়? এটা তো আসলে অনেক যারা পলিসি মেকিং এর জায়গায় আছেন, ডিসিশন মেকিং এর জায়গায় আছেন, তারা ওটা সিদ্ধান্ত নেবেন। আমার আমার আমি যদি আমার জায়গা থেকে বলি, এখন ভারতের যে মনোভাব, আগের যে মনোভাব, এখনকার যে মনোভাব, এবং ভারতে বিশেষ করে শেখ হাসিনাকে নিয়ে যে খেলাটা খেলছে বাংলাদেশের সাথে, একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে এটা একটা হস্তক্ষেপ হিসেবে আমি মনে করি। কারণ তিনি আমাদের দেশ থেকে একজন স্বৈরাচার ফ্যাসিস্ট, তিনি এখান থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। সে জায়গায় সেখানে গিয়ে তিনি যদি রাজনীতি করেন, সেখানে যদি তাকে মিডিয়ার সংবাদ সম্মেলন করার সুযোগ দেওয়া হয়, প্রেস ব্রিফিং করার সুযোগ দেওয়া হয়, এবং সেখানে যদি মানে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং বাংলাদেশের বিরুদ্ধে যদি তারা মানুষকে মানে বিভিন্ন, আজকে আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় বোমাবাজি বা বোমা উদ্ধার হচ্ছে, উদ্ধার হচ্ছে। এই যে তারা 2001 থেকে 2006 সাল পর্যন্ত জামাত এবং বিএনপি যখন সরকার ক্ষমতায় ছিল, তখন এই আমরা দেখতাম যে বিভিন্ন জায়গায় তারা এই বোমা উদ্ধার এবং হচ্ছে যে বিভিন্ন ঘটনা ঘটাত, এবং সেখানের সাথে হরকতুল জিহাদ সহ যে জঙ্গি সংগঠনগুলো জড়িত ছিল, সেগুলোর সাথে দেখা গেছে যে আওয়ামী লীগের নেতা তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এখন আবার আমরা দেখতেছি রয়ের প্রধান বাংলাদেশে আসছে, এবং বাংলাদেশে আসার পর থেকে আবার বিভিন্ন ভাবে এরকম ঘটনাগুলো ঘটতেছে, এবং তারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তাদের সেই শেখ হাসিনাকে বা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার যদি চেষ্টা করে। আর সরকারের এই ক্ষেত্রে অবস্থানকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? অন্যদিকে যদি বন্ধুত্ব করার কথা বলে, তাহলে তো এটা দুইটা সাংঘর্ষিক হয়ে যায়। আপনাকে তো ফ্রেন্ডশিপ করতে হবে, আপনাকে ফ্রেশ হ্যান্ডে আসতে হবে। এখন আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীকে যে ইনভাইটেশন লেটারটা দেওয়া হয়েছে, সেখানে প্রাইম মিনিস্টার শব্দটা পর্যন্ত লেখা হয় নাই। তাহলে এটা কি আমরা কূটনৈতিক ভুল হিসেবে দেখবো, না হচ্ছে শিষ্টাচার বহির্ভূত আচরণ বলবো? এবং হচ্ছে যে এটাকে মানে সরকার কি হিসেবে নেবে? এবং যদি প্রাইম মিনিস্টার হিসেবে স্বীকৃতি না দেয়, তাহলে যদি শেখ হাসিনাকে প্রাইম মিনিস্টার মনে করে, তাহলে তো সেই সাথে কোনো ধরনের আলাপ আলোচনা বা কোনো ধরনের সফর করার সুযোগ আছে বলে আমি মনে করি না। কিন্তু প্রতিবেশী আমরা তো চেঞ্জ করতে পারবো না, প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক থাকবে, কিন্তু সেই সম্পর্কটা অবশ্যই আত্মমর্যাদার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে এবং ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। একতরফা শেখ হাসিনা যেরকম এমন দেয়া দিয়েছে ভারতকে, ভারত আজীবন মনে রাখবে, ভারত আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, ভারত তো সেটা দিচ্ছে, এবং বাংলাদেশের কোন স্বার্থ তো সেখানে সংরক্ষিত হয় নাই, চিন্তা করা হয় নাই। তাদের এই যে আপনি কি মানে আপনি অথবা আপনার দল কি মনে করে মাননীয় প্রধানমন্ত্রীর এই বিষয়ে আসলে ভাববার দরকার আছে, তিনি সেই সম্মেলনে যোগ দেবেন কি দেবেন না? অবশ্যই সরকার ভাববার দরকার আছে, এবং প্রয়োজনে বিরোধী দল সহ যারা এই জুলাই বিপ্লবের সপক্ষের শক্তি আছে, তাদের নিয়ে আলোচনা করা দরকার। জাতীয় স্বার্থের বিষয়ে যে কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমরা মনে করি, আমরা জামাত ইসলামের শুরুতে একটা কথা বলছে, আমরা অতীতের বিরোধী দলগুলোর মতো মানে অন্ধ বিরোধিতা আমরা করব না। আমরা সরকারকে, যেখানে দেশের স্বার্থ জড়িত, যেখানে সিদ্ধান্তের বিষয় জড়িত, সেখানে সরকার যদি আহ্বান করে, জামাত সেখানে সাড়া দিচ্ছে, সহযোগিতা করতেছে। এই প্রশ্নটি নীলোফার চৌধুরী মনি আপনার কাছে আমার, যে মাননীয় প্রধানমন্ত্রীর আসলে এই ক্ষেত্রে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত? কারণ কি শুধুই তো আর ভারত নয়, সম্মেলনটা ভারতে হচ্ছে, কিন্তু আমরা জানি সেখানে চীন থেকে শুরু করে অনেক দেশই অংশ নেবে। এখন মাননীয় প্রধানমন্ত্রীর উপরই বক্তব্যে একটা জিনিস আমরা মনে করি, যে কথাটা বলেছেন আমার সহালোচক, যে একটা চিঠির মধ্যে একজন মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে লিখবে, এটাই স্বাভাবিক, আমরা আশা করি, কারণ উনি তো জনগণের ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন। তো ওনাকে যদি প্রতিবেশী দেশ যদি এটা লিখতে ভুলে যায়, সেখানে আমরা যেটাই বলি না কেন, এটা অনেক দেশের মিলিত একটা সম্মেলন, কিন্তু এটাও তো সত্যি ভারতে আপনার এটা অনুষ্ঠিত হচ্ছে, এবং ভারত একটা অন্যতম এইখানের একটা দেশ, অন্যতম যারা এটা নিয়ন্ত্রণ করছেন, যারা এটা পরিচালনা করছেন, এবং যারা পেছন থেকে এখানে যাদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, সেইখানে তারা এরকম ভুল করলেন। এখন আমরা জানি না যে আপনার অ্যাম্বাসেডর এসে কি বলেছেন, এটা তো আমরা জানি না, আমরা দেখেছি, দেখা করেছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ মনে হয়েছে খুব সফটলি হ্যান্ডেলিং করেছেন। তো এখন মাননীয় প্রধানমন্ত্রীকে কি বলেছেন এটা জানলে আমি বলতে পারতাম, তবে না জানা পর্যন্ত
যদি এখানে আমার কথা হচ্ছে যে সম্মানই যদি না থাকে, উনি তো আর নর্মাল কেউ যাচ্ছে না, উনি একটা দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। আমার দেশের প্রতিনিধি যদি অপমানিত হয়, আমি তো নিজেও একজন সাধারণ নাগরিক হিসেবে অ্যালাউ করতে পারি না। সে যেই হোক না কেন, যে দলেরই প্রধানমন্ত্রী হোক না কেন, সে তো একটা দেশের পতাকাও নিয়ে যাচ্ছে। তো সেইখানে আমি মনে করব যে যদি ওইটুকু সম্মান থাকে, এমন না যে ওই মিটিং এ না গেলে একদম অশুদ্ধ হয়ে যাবে সবকিছু। যেহেতু অশুদ্ধ হবে না সবকিছু, হতে পারে যে গেলে ভালো লাগবে, আমরা যেহেতু এটার আওতার মধ্যে পড়ি, আমাদের দেশ নিয়ে আমাদের প্রতিনিধি কথা বলবে, কিন্তু এইখানে না গেলে যে অনেক কিছু বিফলে যাবে তা না। জি, অবশ্যই নিজেদের সম্মানটি সবার আগে। এবং আপনি যেটা বলছিলেন যে আমাদের যে কূটনৈতিক এখন হচ্ছে অবস্থান, যে সবার আগে বাংলাদেশের অবস্থানটা সবার আগে আসলে শক্তই হতে হবে। আলোচনা শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ নিরুপা চৌধুরী মনি এবং অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। আবারও নিশ্চয়ই কথা হবে, রাজনীতির অনেক বিষয়গুলো আসলে রয়েই গেল, আবারও নিশ্চয়ই কথা হবে আপনাদের সাথে। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। থাকবেন একাত্তরের সাথে।